কিছু তো চাই, হোক ভুল হোক মিথ্যা প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। আমি ঈর্ষা করি যতদিন না আমার দাফন হবে। আমার ধারণা আমার দাফনের পরও আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ঈর্ষা করব। খোদার কসম, আমি রবীন্দ্রনাথকেও ঈর্ষা করি না। আমি ঈর্ষা করি লালন ফকিরকে, হাসন রাজাকে, কবি জসিমউদ্দিনকে, আর এই লোকটাকে যে দুটো লাইন লিখতে পেরেছিল। আর কাউকে আমি ঈর্ষা করি না। সেই দুটো লাইন ছিল, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এইভাবে কিংবদন্তি কবির সুমন, গায়ক কবির সুমন, গীতিকার কবির সুমন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে স্মরণ করছিলেন। এইভাবে দেশের মানচিত্র পার হইয়া কবি আর কবিতা হইয়া যায় মাইনষের, হইয়া উঠে বৈশ্বিক। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমারও না থাকা জুড়ে। আব্বা, পথে কোনো অসুবিধা হয়নি। নাসরিনকে বাসায় পৌঁছে দিয়ে গত পরশু ঢাকায় ফিরেছি। আপনাদের মতামত এবং কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়া আমি বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়াতে আপনারা কষ্ট পেয়েছেন। কিন্তু আমি তো আমার জীবন এভাবেই ভেবেছি। আপনার সাথে আমার যে ভুল বোঝাবুঝিগুলো তা কখনোই চ্যালেঞ্জ বা পিতা পুত্রের দ্বন্দ্ব নয়, স্পষ্টতই তা দুটো বিশ্বাসের দ্বন্দ্ব। ব্যক্তি আপনাকে আমি কখনোই ভুল বুঝিনি। আমি জানি না আমাকে আপনারা কিভাবে বোঝেন। এ তো চরম সত্য যে একটা জেনারেশনের সাথে পরবর্তী জেনারেশনের অমিল এবং দ্বন্দ্ব থাকবেই। যেমন আপনার সাথে আপনার আব্বার অমিল ছিল, আপনার সাথে আমার, এবং পরবর্তীতে আমার সাথে আমার সন্তানদের। এই দ্বন্দ্ব ও সংঘাত কোনোভাবেই রোধ করা সম্ভব নয়। আমরা শুধু এই সংঘাতকে যুক্তিসঙ্গত করতে পারি কিছুটা মসৃণ করতে, সংঘাত রোধ করতে পারি না। পারলে ভালো হতো কিনা জানি না, তবে মানুষের জীবনের বিকাশ থেমে যেত পৃথিবীতেই। ব্যক্তি জীবনে চরম মাত্রায় খামখেয়ালি ও স্বেচ্ছাচারী ছিলেন কবি। তার বাবার লেখা একটা চিঠিতে তার ব্যক্তিত্ব বেশ সুস্পষ্টভাবে ফুটে উঠছিল। বিয়ার পরপরই তিনি তার বাবারে এই চিঠিটা লিখেন, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আচ্ছা, আকাশের ঠিকানায় কেউ কি সত্যি ভালো থাকে? কত শত খোলা চিঠি অবিরত লিখা যাইতেছি খোলা আকাশের ঠিকানায়। ইচ্ছা একটাই, চিঠিটা পৌঁছায়া যাক তার প্রাপকের কাছে। আসলে হয়তো খুঁজতেছি চিঠিটার একটা ঠিকানা, একটা মজবুত ঠিকানা, যেই ঠিকানা থেকে চিঠি ফেরত আসবো না প্রেরকের কাছে। একটা ঠিকানা চাই, যে ঠিকানায় সপ্তাহ শেষে একটি করে চিঠি দিব। প্রেম আবেগে ঠাসা, ভালোবাসায় টইটুম্বুর হবে একটা ঠিকানা, কারণে অকারণে চিঠি দিব। ভালোবাসার তীব্রতারে প্রতিবাদের ভাষায় রূপ দিয়ে ৮০-এর দশকে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি আমাগো বাংলা সাহিত্যের দ্রোহ প্রেমের কবি। এছাড়াও তিনি হইয়া উঠছিলেন বাংলাদেশের এক সফল গীতিকার। তার লেখা গান শুধু বাংলাদেশে না, ওই পার বাংলাতেও আসিল বেশ জনপ্রিয়। মানুষের কাছে রুদ্রের কবিতা যেন নিঃসঙ্গ রাইতের এক অপার স্বস্তি। আমি ঈর্ষা করি যতদিন না আমার দাফন হবে। আমার ধারণা আমার দাফনের পরও আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে ঈর্ষা করব। খোদার কসম, আমি রবীন্দ্রনাথকেও ঈর্ষা করি না। আমি ঈর্ষা করি লালন ফকিরকে, হাসন রাজাকে, কবি জসিমউদ্দিনকে, আর এই লোকটাকে যে দুটো লাইন লিখতে পেরেছিল। আর কাউকে আমি ঈর্ষা করি না। সেই দুটো লাইন ছিল, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এইভাবে কিংবদন্তি কবির সুমন, গায়ক কবির সুমন, গীতিকার কবির সুমন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে স্মরণ করছিলেন। এইভাবে দেশের মানচিত্র পার হইয়া কবি আর কবিতা হইয়া যায় মাইনষের, হইয়া উঠে বৈশ্বিক। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন মূলত প্রেম, বিষাদ আর দ্রোহের কবি। তার কবিতায় ফুইটা উঠত মিছিলের ভিতরের একাকিত্ব। কিছু তো চাই, হোক ভুল হোক মিথ্যা প্রবোধ, অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোৎস্নায় পাক সামান্য ঠাই, কিছুটা তো চাই, কিছুটা তো চাই। 1956 সালের 16ই অক্টোবর বরিশাল রেড ক্রস হাসপাতালে জন্মাইছিলেন রুদ্র। তার মায়ের নাম সিরিয়া বেগম, বাবার নাম শেখ ওয়ালিউল্লাহ। তাকে স্থায়ী নিবাসা ছিল বাগেরহাট জেলার মংলা থানার সাহেবের মেট গ্রামে। রুদ্র নিজ বাড়ি সাহেবের মেট থেকে তার নানা বাড়ি মিঠাখালী খুব বেশি দূরে আসিল না। রুদ্রের লেখাপড়ায় হাতে খড়ি আর লেখালেখিতে আগ্রহ দুইটাই তৈরি হয় তার নানা বাড়িতে। 71-এ মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি নবম শ্রেণীতে পড়তে পারেন নাই। যুদ্ধ শেষে নবম শ্রেণীর টপকায়া কবি 10ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুলে। ওইখান থেকেই 73 সালে 4 বিষয়ে লেটার মার্ক নিয়ে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি পাশ করছিলেন। এরপরে ভর্তি হয়েছিলেন ঢাকা কলেজে। বাপ মায়ের ইচ্ছা ছিল রুদ্র ডাক্তার হোক, কিন্তু রুদ্র বিজ্ঞানের পথে আর না গিয়া তার পছন্দের মানবিক শাখায় চলে আসলেন। 1975 সালে রুদ্র উচ্চ মাধ্যমিক পাশ করলেন দ্বিতীয় বিভাগে। 2 বছরে তিনি ক্লাস করছিলেন মাত্র 18টা। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তি হন বাংলা বিভাগে। 78 সালে রুদ্র ডাকসু নির্বাচনে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মনোনয়ন সাহিত্য সম্পাদক হিসাবে। রুদ্র সরাসরি কখনোই রাজনীতিতে না আসলেও ডাকসু নির্বাচনে অংশ নিয়ে তিনি প্রকাশ করছিলেন তার রাজনৈতিক বিশ্বাস, যে বিশ্বাস টিকা ছিল জীবনের শেষ দিন পর্যন্ত। ছাত্র জীবনেই রুদ্রের 2টা কবিতার বই প্রকাশিত হয়েছিল, উপদ্রুত উপকূল আর ফিরে চাই স্বর্ণগ্রাম। প্রথম বইটার প্রকাশক ছিলেন আহমেদ ছফা। 2টা বইয়ের জন্যই রুদ্র 80 আর 81 সালে সংস্কৃতি সংসদ প্রবর্তিত মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার লাভ করছিলেন। রুদ্র ছিলেন জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ সঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, প্রকাশনা সচিব। পারিবারিক সচ্ছলতা থাকার পরেও সেই পদ বাইছা না নিয়া বরং নিজের কয়েকটা রিক্সা ছিল, তা থেকে যা আয় হইতো তাতে বেশ চলতেন। আর ঠিকাদারি চিংড়ির খামার করছিলেন, 2 হাতে টাকা উড়াইছিলেন। পাঞ্জাবি আর জিন্সের যুগলবন্দি পোশাক তার নিজস্ব স্টাইল আছিল, পরে জেমস এইটা জনপ্রিয় করছিলেন। আর রুদ্রের মদের প্রতি ভালোবাসা ছিল বলিহারি। হুইস্কির বাংলা নামকরণ তিনি করছিলেন সোনালি শিশির। কবির ভাষায় এতটা নিঃশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছে। আরও কত শব্দহীন হাঁটবে তুমি, আরও কত নিভৃত চরণে, আমি কি কিছুই শুনবো না, আমি কি কিছুই জানবো না। রুদ্র বিয়া করেন 29 জানুয়ারি 1981 সালে। স্ত্রী তসলিমা নাসরিন, কবি সাহিত্যিক তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন মূলত ছিলেন চিকিৎসক। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি নিয়ে তিনি মিটফোর্ড হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগ দিছিলেন। রুদ্র আর তসলিমার পরিচয়ে লেখালেখির সূত্র ধইরা পরিচয় রূপ নেয় প্রেমে। এই সময় তাকে সঙ্গী ছিলেন কবি আলমগীর রেজা চৌধুরী। কবি হিসাবে রুদ্র তখন মোটামুটি পরিচিত। তসলিমাও তখন মেডিকেল ক্যাম্পাস কেন্দ্রিক সাহিত্য চর্চায় অগ্রণী। সম্পাদনা করেন সেজুতি নামে একটা অনিয়মিত সাহিত্যপত্র। রুদ্র বিয়া করছিলেন সামাজিক প্রথা ভাইঙ্গা, অভিভাবকের অমতে। রুদ্র তসলিমার দাম্পত্য জীবন ভালোই কাটতাছিল। রুদ্রের উৎসাহ আর প্রেরণায় তসলিমাও পুরাপুরি জড়ায়া যান লেখার জগতের সাথে। এই অবদান তসলিমা অস্বীকার করেন নাই। তিনি বলছিলেন, রুদ্রকে আমি আমার 17 বছর বয়স থেকে চিনি। সেই 17 বছর বয়স থেকে রুদ্র আমার সমস্ত চেতনা জুড়ে। আমাকে যে মানুষ অল্প অল্প করে জীবন চিনিয়েছে, জগৎ চিনিয়েছে, সে রুদ্র। আমাকে যে মানুষ একটি একটি অক্ষর জড়ো করে কবিতা শিখিয়েছে, সে রুদ্র। কিন্তু রুদ্র আর তসলিমার এই সুখের সংসার স্থায়ী হয়নি। 6 বছর দাম্পত্য জীবন শেষ কইরা তারা আলাদা হয়ে যান। 1986 সালে উভয়ের সম্মতিতে তালাক হয়। বিচ্ছেদের পরে রুদ্রের বিরুদ্ধে তসলিমা নানা রকম অভিযোগ তুলছিলেন। এক পর্যায়ে পুরা পুরুষ জাতির বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠছে তার কলম। এই সময় পূর্বাভাস পত্রিকায় রুদ্র একটা চিঠি লিখছিলেন, আর্ত আবেদন। 80-র দশকের তরুণ লিখিয়েদের মধ্যে তসলিমা নাসরিন ইতিমধ্যে তরুণ কবি হিসেবে নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপিত করতে পেরেছেন। অগভীর, ছুঁয়ে যাওয়া হলেও তার ভাষা মেদহীন এবং বেশ জোরালো।
মোটেই মেলি গন্ধ নেই। সাম্প্রতিককালে বিভিন্ন পত্রিকায় তার কলামবন্দি রচনাগুলোর ভেতর পুরুষ বিকারগ্রস্ততা লক্ষ্য করছি। লেখাগুলো ঝগড়াটে মেজাজের। অগ্রজ লেখক হিসেবে আমার তার সম্ভাবনার প্রতি এক ধরনের দুর্বলতা রয়েছে। আমরা সবাই জানি তার দাম্পত্য জীবন সংঘাতময়। তার জন্য প্রথম দায়ী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে আমি মোটামুটি সকল পুরুষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। আশা করছি এরপর আপনার ক্ষুরোধার লেখনী থেকে পুরুষেরা রেহাই পাবে। আপনি বরং সৃজনশীল লেখার ব্যাপারে সিরিয়াস হন। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা। পত্রিকায় ছাপা হওয়া চিঠিটায় রুদ্র আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন নাই, কিংবা তসলিমার উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবও দেন নাই। বিচ্ছেদ তারে কষ্ট দিছে, সে কথা বিভিন্ন সময় তিনি বলছেন। রুদ্রের একটা সাক্ষাৎকারের ভিত্তিতে সাংবাদিক শিহাব মাহমুদের করা একটা প্রতিবেদন থেকে জানা গেছিল রুদ্র বরাবরই আছিলেন উড়নচণ্ডী স্বভাবের, যাবতীয় নিয়ম নীতির বিরুদ্ধ শিবিরবাসী। তিনি ভাবছিলেন তসলিমাও তার মতোই। প্রচলিত নিয়ম নীতির প্রতি এক ধরনের অবজ্ঞা তিনি তসলিমার মাঝেও দেখতে পাইতেছিলেন। কিন্তু বাস্তবে তিনি আবিষ্কার করলেন তসলিমার ভিতর তার ভাষ্যমতে এক গোড়া সংকীর্ণ রমণীর বাস। তিনি নাকি তার মতো গইরা নিতে চাইছিলেন রুদ্ররে, তাই সংঘাতটা অনিবার্যই আসিল। যতই ক্ষোভ আর অভিযোগ থাকুক, রুদ্রের মৃত্যুর পরে রুদ্র ফিরে আসুক শীর্ষক লেখায় তসলিমা লিখছিলেন, যৌথ জীবন আমরা যাপন করতে পারি। কিন্তু যত দূরেই থাকি আমরা পরস্পরের কল্যাণকামী ছিলাম। রুদ্রের সামান্য স্থলন আমি একদিনও মেনে নিইনি। রুদ্রের দু চারটে অন্যায়ের সঙ্গে আমি আপোষ করিনি। পরে সময়ের স্রোতে ভেসে আরও জীবন ছেনে জীবন খেটে দেখেছি রুদ্র অনেকের চেয়ে অনেক বড় ছিল হৃদয়ে, বিশ্বাসে। রুদ্রের ঔদার্য, রুদ্রের প্রাণময়তা, রুদ্রের অকৃত্রিমতার সামনে যে কাউকে দাঁড় করানো যায় না। রুদ্রের জীবন নিয়ন্ত্রিত আছিল না। শরীরের উপর যথেষ্ট অত্যাচার করছিলেন। ধূমপান, মদ্যপান করতেন তুখোর খেলোয়াড়ের মতো। খাওনের অনিয়ম সব মিলায়া বাধাইছিলেন পাকস্থলীর আলসার। পায়ের আঙ্গুলে হয়েছিল বার্জাস ডিজিজ। গুরুত্ব তিনি কখনোই দেন নাই। অসুস্থতা নিয়েও তিনি ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা পড়তে গেছিলেন। জীবনের শেষ পর্যায়ে তিনি নিয়মিত আসতেন নীলক্ষেত, বাবুপুরায়, কবি অসীম সাহার ইত্যাদিতে। ওই সময়টায় তিনি অনেক নিঃসঙ্গ হয়ে পড়ছিলেন। সে সময়ের কথা বলতে গিয়ে তসলিমা নাসরিন বলছিলেন, কেউ তাকে সামান্য আশ্রয় দেয়নি, কেবল অসীম সাহা দিয়েছিল। নীলক্ষেতে তার টেবিলের বাপাশে রুদ্রকে একটা চেয়ার দিয়েছিল বসবার জন্য। রুদ্র সকাল দুপুর বিকেল ওই একটা চেয়ারে নিমগ্ন বসে জীবন পার করত। বিকালে অসীম সাহার প্রেসের আড্ডাটা জমা উঠত। ওইখানে যোগ দিতেন কবি মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, সাহিত্যিক আহমেদ সফা, চিত্রকর সমর মজুমদার, সঙ্গীত শিল্পী কিরণচন্দ্র রায়, কবি কাজলেন্দু দে প্রমুখ। একদিন এই আড্ডার মধ্যেই রুদ্ররে আর উপস্থিত পাওয়া যায় নাই। অসীম সাহার কাছ থেকে সবাই জানতে পারেন রুদ্র পেপটিক আলসার বাধায়া হাসপাতালে, হলি ফ্যামিলি হাসপাতালের 231 নম্বর কেবিন অসুস্থ রুদ্ররে দেখতে যান অনেকেই। হাসপাতালের স্মৃতিচারণ করতে গিয়া সাংবাদিক আবু মাসুম মাসিক নান্দনিক পত্রিকায় লিখছিলেন, আমার হাতে রজনীগন্ধার ডাটি দেখে রুদ্রের চোখ জোড়া ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছিল। দেখি পাশে বসে আছেন আহমেদ সফা। রুদ্র এক হাত জড়িয়ে রেখেছেন তার হাতে, কথা বলছিল অল্প অল্প মৃদু স্বরে। আহমেদ সফা বেরোনোর সময় রুদ্রের মাথায় হাত রেখে বললেন, তুমি তো ভালো হয়ে গেছো, আমি আবার আসবো। যাওয়ার আগে আহমেদ সফা একটা ইনভেলপ রেখে গেলেন রুদ্রের বালিশের নিচে। হাসপাতালে সপ্তাহখানিক থাইকা পুরাপুরি সুস্থ হইয়া 20 জুন রুদ্র বাসায় ফিরছিলেন। পরের দিন 21 জুন 1991 সাল ভোরবেলা ঘুম থেকে উঠা দাঁত ব্রাশ করতে গিয়া কবি বেসিনে দাঁড়ান। হঠাৎ মুখ থুবড়া বেসিনের উপরে পইরা যান। সিরামিকের বেসিন কবির ভার সইতে না পাইরা গড়াইয়া পড়ে মেঝেতে। কবির ভাই জানাছিলেন সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। রুদ্রের মরে যাওয়ার সংবাদ মুহূর্তের মধ্যে দেশ জুড়ে ছড়ায় পড়ছিল। মুশরায় পড়ছিলেন দেশে বিদেশে থাকা কবির বন্ধু শুভানুদায়ীরা। পরদিন 22 জুন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চইলা যান অন্তিম শয়ানে তার চিরচেনা শৈশবের স্মৃতিধন্য মংলার মিঠাখালীতে।
আর আমরা আওড়াইতে থাকি। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমারও না থাকা জুড়ে। পোস্ট দেখুন, ভাবুন, পড়ুন, থাকুন পোস্টের সাথেই।